আগামী বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সেই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। এদিকে তফসিল ঘোষণাকে রাজনীতির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তফসিলকে স্বাগত জানিয়েছে। বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণা হলো, এর মধ্য দিয়ে শুরু হলো নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা। নির্বাচনের রাজনীতি আজকের আলোচনায় আনতে চাই দর্শক, আমি ফারনাজ জয়ী। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এই শিরোনামে আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন নাজিমউদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য বিএনপি। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব নাজিমউদ্দিন আলম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণা হলো এবং আমরা দেখেছি 24-এর গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু নির্বাচন নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে, শঙ্কা দেখেছি, অনিশ্চয়তার কথা শুনেছি এবং রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের অভিযোগও করেছে। তফসিলের মধ্য দিয়ে সকল অনিশ্চয়তার অবসান হলো কি? আপনাকে ধন্যবাদ এবং আমার সহআলোচক বিশিষ্ট সাংবাদিক সোহরাব ভাই এবং যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, যারা অবজার্ভ করছেন আজকের এই দেশ টিভির সকল সম্মানিত দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত, আপনি ঠিকই বলেছেন, এই জাতীয় নির্বাচন এটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য খুবই প্রয়োজন। দীর্ঘদিন আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছিলাম জনগণের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। আমরা দীর্ঘদিন সংগ্রাম, যদিও এই সংগ্রামটা আমাদের স্বাধীনতা যুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেখান থেকেই আমাদের এই ভোটের অধিকার, যে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পাকিস্তানিরা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের বরাবর, তারপর থেকেই আপনার বারবার আওয়ামী লীগের ভোটের অধিকার কেড়ে নিয়েছে পাকিস্তানিদের মতো, সেই পশ্চিম পাকিস্তানের মতো ভোটের অধিকার বারবার কেড়ে নিয়েছে আপনার স্বাধীনতার উত্তরকালেও। যখন তার কন্যা শেখ হাসিনা দায়িত্ব ছিলেন, ক্ষমতা এসছেন, উনিও এভাবে আপনার একদলীয় শাসন ব্যবস্থার ওই আদলেই উনি ক্ষমতা উপভোগ করতে চেয়েছেন। বারবার উনি আস্তে আস্তে ফ্যাসিস্ট কায়দায় নিজেকে রূপান্তরিত করেছেন। ফলে জনগণের রোশনালে পড়ে উনি বিদায় নিয়েছেন এবং আমাদের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে এবং দেশের অর্থ সম্পদ লুটপাট করে দেশটাকে একটা অরাজক পরিস্থিতির ভিতরে নিয়ে গিয়েছে। আইনের শাসন এবং মানবিক মূল্যবোধ সব কিছু ধুলায় মিশিয়ে দিয়েছে, গণতন্ত্র লেশ মাত্র ছিল না। ফলে এই নির্বাচন, তিনটা নির্বাচন, বিশেষ করে 14 সাল, 18 সাল এবং 24 সাল, যে ভুয়া নির্বাচন, এটা প্রমাণিত করেছে যে তারা গণতন্ত্রকে কোনোভাবেই, তারা গণতান্ত্রিক মূল্যবোধ বিশ্বাস করে না এবং তারা কখনোই গণতান্ত্রিক হতে পারে নাই। আওয়ামী লীগ এমন প্রাচীনতম দল, সেই দলটি আজকে নির্লজ্জ ব্যয়ের মতো আজকে আপনার তাদের কর্মীদেরকে ফেলে রেখে, তাদের পরিবারবর্গ নিয়ে এবং তাদের কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, মন্ত্রিপরিষদের সদস্য তাদেরকে নিয়ে পালিয়েছেন। অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক। তো যাই হোক, এখন আমাদের প্রত্যাশা হলো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত করা। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই, যার ফলে আমরা বারবার নির্বাচনের কথাটাই বলতে চেয়েছি যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, যেন জনগণ তাদের ইচ্ছামতো তারা রায় দিতে পারে, যাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করতে পারে এবং জবাবদিহিমূলক সরকার যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে একটা টেকসই গভর্নমেন্ট, একটা গুড গভর্নেন্স হতে পারে। আর গুড গভর্নেন্সই জনগণের প্রত্যাশা। একটা ভালো সরকার, একটা জনগণের মানবিক মূল্যবোধের সরকার, একটা গণতান্ত্রিক সরকার, একটা আপনার কি বলে যারা আইনের শাসন দিবে এবং মানুষের মানবিক অধিকার ফিরিয়ে দিবে, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবে, ভোটের অধিকার ফিরিয়ে দিবে। এটার জন্যই আমাদের দীর্ঘ সংগ্রাম। অনেক আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি,
জুলাই আগস্টে আমাদের প্রায় ১,৫০০-এর মতো আমরা ছাত্র জনতাকে হারিয়েছি। আবার ১৭ বছর আমরা বিএনপি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অসংখ্য সাথী সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। আমরা আর হারাতে চাই না, আমরা আর সংঘর্ষ চাই না। আমরা দেশকে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশে আমরা আস্তে আস্তে নিজেদের দেশটাকে গড়ে তুলতে চাই, যাতে করে আমাদের যেমন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব উনি ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফার মধ্যে আমাদের দেশটাকে সুন্দর করার অনেক পরিকল্পনা রয়েছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং আপনার নারীদের ক্ষমতায়ন এবং নারীদের অধিকার এবং সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ সবকিছু আমাদের এটার ভিতরে রয়েছে। আইনের শাসন। বিএনপি ক্ষমতায় গেলে কোনটিকে বেশি অগ্রাধিকার দেবে, ৩১ দফা নাকি জুলাই সনদ? আপনার জুলাই সনদের ব্যাপারে তো আমাদের যেগুলো পয়েন্ট যেগুলো আমরা একমত হয়েছি আমরা তো সেখানে স্বাক্ষর করেছি। জুলাই সনদকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে, সেজন্য তো আমাদের একটা আলোচনা হয়েছে দীর্ঘদিন। সেই আলোচনার প্রেক্ষিতে আমরা স্বাক্ষরও করেছি এবং একই দিনে ভোটও হবে, সেটা তো আমরা এগ্রি করেছি। কিন্তু আমাদের কর্মসূচি যে আপনার যেটা ৩১ দফা, এই কর্মসূচি তো আমরা বাস্তবায়ন করব। এটা আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করব। তো আজকে আমাদের সিইসি চিফ ইলেকশন কমিশন যে আপনার তারিখ ঘোষণা করেছেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, এটা একটা ইতিবাচক দিক। এটা আমাদের নির্বাচনের যে আমরা যে ট্রেনে উঠেছি আমরা, এবং মানুষের কাছে যে মানে একটা প্রত্যাশা ছিল যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কি হবে না, যে শঙ্কাটা ছিল সেই শঙ্কাটা অনেকটা আমার মনে হয় দূর হয়ে যাবে। এবং চ্যালেঞ্জগুলো দেখছেন সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি, পরবর্তী অংশে আবারও ফিরছি। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব সোহরাব হাসান, স্বাধীনতার পর এ যাবৎ বাংলাদেশে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 12টি নির্বাচনের মধ্যে 7টি সংসদ নানা আন্দোলন, অসন্তোষের মুখে ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। সেই জায়গা থেকে জানতেই চাই, ত্রয়োদশ নির্বাচন গণতন্ত্রের যাত্রাকে সুসংহত করতে পারবে কি? ধন্যবাদ আপনাকে এবং নাজিমুদ্দিন আলম ভাইকে শুভেচ্ছা। পারবে কি পারবে না এটা নির্ভর করবে নির্বাচনটি কেমন হয়, এবং সেই নির্বাচনটি সুষ্ঠু হওয়ার জন্যে নির্বাচন কমিশন, সরকার অর্থাৎ প্রশাসন, প্রতিযোগী রাজনৈতিক দল এরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করেন, নিজের প্রচার করতে যেয়ে অন্যের প্রচারে হস্তক্ষেপ না করেন, বাধা না দেন, এবং প্রশাসনকে পেশাগত দায়িত্ব তাদের যা সেটি যদি নির্বিঘ্নে পালন করতে দেন, তাহলে আমরা একটি ভালো নির্বাচন আশা করতে পারি। বিএনপি মহাসচিব বলেছেন নতুন অধ্যায় তৈরি হলো। এখন নতুন অধ্যায় তো গণতন্ত্রের যাত্রার অধ্যায়, সেটি একই সঙ্গে নতুন চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনটি। ইতিমধ্যে বিএনপি বড় দল হিসাবে আওয়ামী লীগ মাঠে নেই, আলম ভাই বললেন। সেক্ষেত্রে বিএনপি যেমন এক ধরনের অপ্রতিদ্বন্দ্বী মাঠে, আবার তার দায়িত্বটা অনেক বেশি। নির্বাচনটি যদি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ না হয়, বিএনপিকেই কিন্তু বেশি দায়িত্ব নিতে হবে। বিএনপির অন্য অনেকগুলো সমস্যার মধ্যে এই মুহূর্তে যেটি, যে বিএনপির যে আপনি দেখেছেন যে বিএনপির যে প্রাথমিকভাবে যে তালিকা ঘোষণা করেছে, তাই তালিকার পর বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন, অবরোধ, আচ্ছা মিত্রটা আসে। তা দলের মধ্যেও বিএনপি হয়তো নতুন করে চিন্তাভাবনা তারা পুনর্বিবেচনা করবে অনেকগুলো আসনে, যে আসনে নির্বাচন করে তো জয়ী হওয়ার জন্যে। তো সেই জয়ী হতে পারে যে প্রার্থী, তাকেই মনোনয়ন দেওয়া উচিত। দ্বিতীয়, আপনি বলছেন যে মিত্র দলগুলো, গতকাল 29টি মিত্র দলের মধ্যে বৈঠক হয়েছিল এবং তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছে যে বিএনপির তাদেরকে ঠিক মিত্র হিসাবে নিচ্ছে না, এবং বিএনপি বলেছিল যে একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন। কিন্তু জনাব সোহরাব হাসান, বিএনপি সেই অবস্থান থেকে কেন সরে এলো? আমরা আরপিও সংশোধনী কি এর একটা বড় কারণ হতে পারে? না, সরে এসেছে সেটা বলা যাবে না, তবে একটা টানাপোড়েন চলছে বিএনপি এবং তার মিত্র দলগুলোর মধ্যে। আজকে সন্ধ্যায় বৈঠক হওয়ার কথা
হয়তো বৈঠক হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু একটা আলোচনা ছিল যে মিত্রদের 50 আসন ছেড়ে দেবে বিএনপি, সেই অবস্থান থেকে তো নিশ্চয়ই বিএনপি সরে এসেছে। এখন হচ্ছে যে হ্যাঁ, প্রথম 50 আসন, তারও আগে বলা হয়েছিল যে বিএনপি হয়তো 100 আসন এবং অন্যরা বিএনপি হয়তো 200 আসনে লড়বে, অন্যরা 100 আসনে। সেখানে কিন্তু একরকমই ছিল যে সেই প্রাথমিক দিকে প্রাথমিকভাবে যেটা হয়েছিল যে জামাতও এক ধরনের বিএনপির সহযোগিতা পাবে, কিন্তু জামাত কিন্তু এখন মুখোমুখি, জামাত বিএনপি, জামাতের একটি বলয় এবং বিএনপির আরেকটি বলয়। আর সেক্ষেত্রে আসন বিএনপির মধ্য থেকে, বিএনপির পক্ষ থেকে, শরিক দলের পক্ষ থেকে যেমন আছে যে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন করেছে, জোটবদ্ধই নির্বাচন করতে চায় এবং সেক্ষেত্রে বড় দল হিসেবে তাদের সহযোগিতা প্রয়োজন। মিত্রদের নিয়ে কি বিএনপি ঝুঁকি নিতে চাইছে না? বিষয়টি কেমন? দ্বিতীয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যেখানে যার জয়ী হওয়ার সম্ভাবনা আছে সেখানেই তাকে দিতে চান। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যে শরিক দলগুলোর অপেক্ষা তাদের নেতাকর্মী, তাদের কর্মী সমর্থক কম, তাদের পরিচিতি হয়তো কম, এটা একটি বিবেচনা। কিন্তু আবার যদি বিএনপি তার সিদ্ধান্তে অটল থাকে যে এই আসনে আমি যে আসনটি কোনো মিত্র দলের জন্য ছেড়ে দেওয়া হলো সেখানে বিএনপির কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না, এটি যদি নিশ্চয়তা দিতে পারে তাহলে এই যে প্রতীক সাময়িক হয়তো কিছুটা সমস্যা হবে, কিন্তু প্রত্যেকটা বড় সমস্যা না। কারণ নতুন আরপিওতে নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে রায় দিয়েছেন এবং সেটি কিন্তু অতীতে যে হয়নি তা না, অতীতে দুটোই হয়েছে। নিজ দলের প্রতীক নিয়েও নির্বাচন করেছে, যেমন জাতীয় পার্টি মহাজোটের শরিক হয়েও তারা লাঙ্গল নিয়ে নির্বাচন করেছে। জামাত ইসলামীও এক সময় বিশেষ করে 2001, 2008 তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করেছে। প্রতীকের বিষয়টি শরিক দলের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ। তারা মনে করেন যে ধানের শীষ এই নাম বা এই প্রতীক তাদেরকে এগিয়ে নেবে, আর সেখানে একটা হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বিএনপির নেতৃত্বের যেটি করণীয় সেটা মনে করি যে শরিক দলগুলোর সঙ্গে বসে একটা শান্তিপূর্ণ সমাধান, সেখানে হার জিত হবে, কিন্তু এমন না হয় যে এই সুযোগে প্রতিদ্বন্দ্বী যে জোট তারা সুবিধাটা পায়। এবং এটা তো আমরা দেখেছি এনসিপির প্রার্থী তালিকা বা অন্য বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত তাদের কেউ অন্য দল থেকেও হয়তো নির্বাচন করবে। এমনকি জাতীয় পার্টির দুজনকেও মনোনয়ন দিয়েছে এনসিপি। হ্যাঁ, জাতীয় পার্টির অবস্থাটা এখনো পরিষ্কার না। জাতীয় পার্টির দুই অংশ মিলে 18 দলীয় জোট করেছে, তারা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নির্বাচন করবে এই ঘোষণা দিয়েছে, কিন্তু এক অংশ কিন্তু আবার বাইরে রয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে জাতীয় পার্টি মানে তো তার একটা প্রতীক লাঙ্গল, সে লাঙ্গল কে পাবে এখনও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়নি। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে অংশ তারা আদালতে শরণাপন্ন হয়েছে। আদালত কি সিদ্ধান্ত দেয় সেটাও অনেকটা বিষয়, তার উপরও নির্ভর করবে তাদের নির্বাচনে কিভাবে তারা অংশ নেবে। একটা কথা যে আওয়ামী লীগ তো নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ, তা আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না। আলম ভাই বললেন যে তার এলাকায় যেমন আওয়ামী লীগ বিএনপি এর বাইরে কোনো দলের ওরকম তৎপরতা নাই। এখন সেখানে আওয়ামী লীগ না করলে বিএনপির একতরফা তাদের জয়ী হওয়ার সম্ভাবনা। আবার যদি জাতীয় পার্টিকে সামনে রেখে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা তাদের সমর্থন করে তখন কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। যে নিষ্ক্রিয় আওয়ামী লীগ বা নির্বাচন থেকে বাইরে থাকা আওয়ামী লীগেরও কর্মী সমর্থকরা কিন্তু কাউকে না কাউকে ভোট দেবে। এতদিন ছিল যে হয় তারা বিএনপিকে ভোট দিতে পারে অথবা কেউ বলছেন জামাতকেও দিতে পারে, কিন্তু এখন তাদের কিন্তু একটা বিকল্প বাড়ল যে তারা জাতীয় পার্টির যে নতুন জোট হয়েছে সেই জোটকেও সমর্থন। এই যে নির্বাচন ঘিরে আমরা দেখছি নতুন জোট হচ্ছে এবং এনসিপি কিন্তু বিএনপি জামায়াতের বলয়ের বাইরে যে নতুন জোট গঠন করেছে, রাজনীতিতে তৃতীয় শক্তি হতে পারবে কি সে প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সব প্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সম্প্রতীক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব নাজিমুদ্দিন আগের অংশে সোহরাব হাসান বলছিল ভোটের মাঠে বিএনপি অপ্রতিদ্বন্দ্বী,
কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বললেন, আগামী কয়েকদিন পরে নির্বাচন হবে। আমি 1 বছর আগে বলেছিলাম এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। ঠিক কোন উপলব্ধি থেকে এমন সংজ্ঞা? না, মানে বিএনপি তো স্বাভাবিকভাবেই একটা বৃহত্তম রাজনৈতিক দল, আর বিগত আন্দোলন সংগ্রামে সবচেয়ে ঐতিহাসিক ভূমিকা বিএনপি রেখেছে এবং সবচেয়ে নির্যাতনও বেশি নেমে এসেছে বিএনপির উপরে। দীর্ঘ বছর আমরা যেমন সক্রিয় ছিলাম, দীর্ঘ বছর অ্যাক্টিভ ছিলাম, যার ফলে আমাদের উপরে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিয়ে মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে, যার ফলে আজকে তিনি ঠিকমতো চিকিৎসা নিতে পারেন নাই, বিদেশে চিকিৎসা নিতেও দেয় নাই। আজকে তার লিভার সিরোসিস, সেটা কিন্তু চিকিৎসা ঠিকমতো করতে পারেন নাই। তো এটা কিন্তু করতে পারতেন যদি বাইরে থাকতেন বা চিকিৎসা করার সুযোগ দিত। তো এইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাকেও মিথ্যা মামলা দিয়ে উনি বাইরে গেছে, যার রায় দিছে যে বিচারপতি, সঠিক রায় দিছে সেই বিচারপতির উপরে বিরাট বিপদ আসছে। তো ফলে আমাদের অনেক নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করেছে। জুলাই আগস্টেও যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু আমাদের প্রায় 500-র মতো আমাদের নেতাকর্মী, আমাদের দলীয় নেতাকর্মী আমরা হারিয়েছি। তো ফলে এবং জুলাই আগস্টে অন্যান্য রাজনৈতিক দল তাদেরও ভূমিকা ছিল, সকলে কিন্তু কালেকটিভলি আমরা আন্দোলন করেছিলাম এক দফা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। সেখানে এনসিপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, হেফাজত, সবাই কিন্তু আমরা এই কাজটা করেছি। এখন আপনার বিএনপি যেহেতু, আওয়ামী লীগ যেহেতু একটা প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের দীর্ঘদিনের, আওয়ামী লীগ তো এখন নাই, তারা তো আপনার বিতাড়িত, জনগণ দ্বারা বিচ্ছিন্ন, জনগণ তাদেরকে মাইনাস করেছে। এখন তাদের কিছু সাপোর্টাররা আছে, আর কিছু কিছু লোক থাকতে পারে যারা বিভিন্ন সময় হুমকি দামকি দিচ্ছে, তারা মোবাইলে বিভিন্ন রকমের মানে হুমকি দামকি দিচ্ছে, নির্বাচন বানচাল করার কিছু কিছু কর্মসূচি নিতে পারে। সে ব্যাপারে আমাদের জন্য একটা শঙ্কা একটা থেকে যায়, এটা আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য বিশেষ করে আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা আন্দোলন করেছি, আমাদের নির্বাচনটা একটা চ্যালেঞ্জ, এই বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টেরও একটা চ্যালেঞ্জ এই নির্বাচনটা সুষ্ঠু করা। এই নির্বাচনটা বানচাল করার জন্য সবসময় কিন্তু আওয়ামী লীগ এটা চেষ্টা করবে, তার মানে নানামুখী অপতৎপরতা আপনি লক্ষ্য করছেন। হ্যাঁ, ওরা চেষ্টা করবে কিন্তু পারবে না, কিন্তু চেষ্টা করলেও ওরা পারবে না, এই জন্য তাদের সেই অবস্থা তাদের নাই। কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছে অনেকেই, কিন্তু কর্মী সমর্থক কিন্তু অনেকেই রয়ে গেছে, বিশেষ করে ভোটাররা রয়ে গেছে। আওয়ামী লীগের ভোট যে ব্যাংক রয়েছে বা যত শতাংশ ভোট আওয়ামী লীগের আছে বলে দাবি করা হয় বিভিন্ন জরিপে, সেটি নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে? সেটা কিছু কিছু কর্মীরা তো মনে করেন হয়তো ভোট কেন্দ্রে যাবে না, আর কিছু কিছু যাবে স্থানীয় পর্যায়ে, যার সাথে যার ইকুয়েশন হবে, স্থানীয় পর্যায়ে যে মানে প্রার্থীর সাথে তাদের ভালো সুসম্পর্ক থাকবে, তাদের সাথে তারা মার্চ করবে, নিরীহ ভোটাররা। তো আর এমনি আমি মনে করি যে এখানে আমাদের আইন শৃঙ্খলা যারা আছে, প্রয়োগকারী সংস্থা, তারা খুব সতর্ক থাকবেন আমার বিশ্বাস করি, এবং সেনাবাহিনী তারা তো নির্বাচনে একটা বিরাট দায়িত্ব পালন করবে। তারপরে আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আমরা যারা ছিলাম, বিশেষ করে বিএনপির খুব বড় দায়িত্ব, বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের সকলের বেশি দায়িত্ব, আমাদেরকে একটু বেশি সহনশীল হতে হবে। আমি মনে করি যে যেমন অন্যান্য আছে যারা জামাত বা অন্যান্য রাজনৈতিক দল, সবাই যাতে সুন্দরভাবে নির্বাচনটা করতে পারে, আমরা যেন ডেমোক্রেটিক ওয়েতে আমরা আগাতে পারি, আমাদের জন্য কোনো রকম বদনাম না হয়। কারণ জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে। তো আমাদের তো জনসমর্থন আছে, কারণ আমরা তো দীর্ঘদিন স্ট্রাগল করেছি এই গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আমরা বারবার ক্ষমতায় এসেছি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, সামরিক জান্তা এরশাদকে উৎখাত করেছেন তার নেতৃত্বে আপসীন সংগ্রামের মধ্য দিয়ে। সুতরাং আমাদের তো অনেক অর্জন, এবং জনগণের কাছে যদি আমরা যাই, আমাদের বৃহত্তম রাজনৈতিক দল, জনগণ অবশ্যই আমাদেরকে গ্রহণ করবে। সুতরাং অন্য যারা থাকবে সহনশীলতার সাথে তাদেরকে বরণ করতে হবে, গ্রহণ করতে হবে, এখানে যেন কোনো সহিংসতা না হয়। আমাদের ভিতরে ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা রাজনীতি করেছি, সবাই যেন নির্বাচন করতে পারে যে যেভাবে। আরেকটা কথা যে বলছেন সৌরভ ভাই, যে
ওই আপনার যে একটা আমাদের যে জোটগতভাবে, এটা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছেন সবাইকে নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। উনি বারবারই এই কথা বলেছেন। আমরা কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করতে চাই। এখন যদি আপনি জিনিসটা হচ্ছে কি, এখন আরপিওতে একটা পয়েন্ট নিয়ে আসছে, আরপিওতে একটা পয়েন্ট নিয়ে আসছে যে নতুন একটা আইন করেছে যে আপনার যে দল, সেই দলের মার্কা যদি থাকে, সে মার্কা নিয়ে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, দলীয় মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমাদের জন্য। এই আলোচনায় আমি ফিরতে চাই জনাব আমাদের রাজনীতির জন্য পরবর্তী অংশে আমি এই হ্যাঁ। প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে সোহরাব হাসান। আমরা যেমনটি জানি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এবং কোন দলের হয়ে তারা নির্বাচন করবেন না স্বতন্ত্র নির্বাচন করবেন সে বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট হওয়া যায়নি। উপদেষ্টাদের পদত্যাগ, নির্বাচনে অংশগ্রহণ, এ দুটি বিষয় নিয়ে আপনার মন্তব্য? না, তাদের পদত্যাগ নিয়ে বেশ আগে থেকেই গুঞ্জন ছিল। এমনকি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি গত সেপ্টেম্বর মাসেই প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছিলেন যে তোমরা পদত্যাগ করো, যেহেতু তারা সক্রিয় রাজনীতি করবে। এখনো আমরা তাদের কোনো বক্তব্য পাইনি। শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন, কিন্তু কোন দল থেকে করবেন না স্বতন্ত্র করবেন সেটি জানাননি। তিনি ঢাকা থেকে নির্বাচনের কথা বলেছেন, ঢাকা 10 থেকে। সেখানে বিএনপি কিন্তু ইতিমধ্যে এই গুঞ্জনও ছিল যে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন। আবার এনসিপির সঙ্গে তার সম্পর্ক আছে। এনসিপিও ইতিমধ্যে কিন্তু তারা ঢাকার সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। হ্যাঁ, অবশ্যই এটা তো প্রাথমিক তফসিল আজকেই ঘোষণা হলো। এরপরেই হচ্ছে সত্যিকার প্রার্থী কে থাকবেন না থাকবেন, এটি 30 তারিখ 29 ডিসেম্বরের মধ্যে এটির সিদ্ধান্ত হবে, দাখিল করবে। এরপরও যাচাই বাছাই থাকবে। এই দুই উপদেষ্টা, প্রথম হচ্ছে তারা গত 15-16 মাসে কি করেছেন এটা কিন্তু মানুষ জানতে চাইবে। যেহেতু তারা আবার নির্বাচন করতে চাইছেন বা করতে যদি করেন, আর বা যদি নাও করেন, অন্তর্বর্তী সরকারের তারা উপদেষ্টা হিসেবে, অন্তর্বর্তী সরকার তো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার। সেখানে তাদের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। সেই প্রত্যাশা তারা কতটা পূরণ করতে পেরেছেন এই আলোচনা তো থাকবে। এবং তাদের বিশেষ করে তাদের সঙ্গে যারা কাজ করেছেন, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পিএস নিয়ে পিএসকে চলে যেতে হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং দুদকে মামলা। তা এটি অনাকাঙ্ক্ষিত না হলে, মানে এটি কেউ আশা করেনি যে অন্তর্বর্তী সরকারের একজন তরুণ যে উপদেষ্টা তার বিরুদ্ধে এরকম অভিযোগ হবে। আর তথ্য মন্ত্রণালয়ের যে দায়িত্বে ছিলেন মাহফুজ আলম, প্রথমে তিনি ছিলেন না, তার আগে তো নাহিদ ইসলাম ছিলেন। এটাও মানুষ বিচার করতে চাইবে যে নাহিদ ইসলাম যতদিন ছিলেন তিনি কিভাবে কাজ করেছেন এবং তার উত্তরসূরি কিভাবে কাজ করেছেন। মানুষ আসলে তো কাজকে মূল্যায়ন করবে। আর এখন তারা কি করবেন এটা কিন্তু তাদেরই সিদ্ধান্তের বিষয় পুরোপুরি। হ্যাঁ, তারা যদি মনে করেন যে কোনো দলের সাথে কোনো দলে যোগ দিলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেটি তারা করবেন। আর যদি মনে করেন যে না, তারা নতুন ধারা তৈরি করতে চান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান, যেটি ছাত্রনেতারা বলে আসছে। গণঅভ্যুত্থানের পরে এই বিষয়টি আমরা বারবার শুনেছি জনাব সোহরাব হাসান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু কতটুকু বন্দোবস্ত আসলে সম্পূর্ণ হলো সেই প্রশ্নটি থাকছে আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, এ পর্যায়ে দুটি প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। যেমনটি আমরা 24-এর গণঅভ্যুত্থানের পর বারবার শুনেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবায়ন হলো কতটুকু? আরও একটি প্রসঙ্গ যুক্ত করি, নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে তিনি অপমান বোধ করছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। আপনার প্রথম প্রশ্নে আসে যে এটা ঠিক ছাত্রদের মধ্য থেকে গড়ে ওঠা নেতৃত্ব যখন নতুন রাজনৈতিক দল গঠন করে জাতীয় নাগরিক পার্টি, এবং প্রথমে তাদের ছিল নাগরিক কমিটি,
তখন কিন্তু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল এবং যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যুক্ত নয় সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই বিশেষ করে যখন দল শুরু হয় কিন্তু তার পরবর্তীকালে সে উদ্দীপনাটা রাখতে পারেনি। এমনকি দেখুন তারা যে পদযাত্রা করেছিল সারা দেশে সেখানেও কিন্তু তখন ব্যাপক সমর্থন হয়েছিল। প্রথম যে ধাক্কাটা খেলো সেটা হচ্ছে গোপালগঞ্জে, অন্য জায়গায় পদযাত্রা করলো আর গোপালগঞ্জে বললো মার্চ টু গোপালগঞ্জ। সুতরাং সেখানে যে একটা বড় এবং সেখানে কয়েকজন মানুষ মারাও গেল, এটা একটা ধাক্কা। দ্বিতীয়, নেতৃত্বের মধ্যে টানাপোড়েন ছিল শুরু থেকেই। এটা হচ্ছে কেউ একটা পক্ষ মনে করেছে যে জামাতের সঙ্গে সখ্য করলে তাদের সুবিধা, আর একটা পক্ষ মনে করছে বিএনপির সঙ্গে, আবার তৃতীয় ধারা ছিল যে তারা আলাদা। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল, যেটি আপনি বললেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে যারা বিএনপির মনোনয়ন পাবে না তারা এনসিপির দরজা তাদের জন্য খোলা, তাহলে নতুন বন্দোবস্ত হলো। যে এটা পুরনো বন্দোবস্তের দল বা পুরনো দল, তারা যাদেরকে অযোগ্য বিবেচনা করছে তাদেরকে তারা নেবে, মানে এটা তো তাহলে সেই পরিবর্তন আপনি দেখছেন না। রাষ্ট্রপতির পদত্যাগ, রাষ্ট্রপতির পদত্যাগ করতে চান, এটি কিন্তু আমাদের এখানে, এটা দুর্ভাগ্য বলবো যে আমাদের এখানে দুজন রাষ্ট্রপতি তো আততায়ীর হাতে নিহত হয়েছেন। অন্য রাষ্ট্রপতির দু একজন বাদে, একেবারেই ব্যতিক্রম বাদে সসম্মানে বিদায় নিয়েছেন এরকম দৃষ্টান্ত নেই। মানে কোনো না কোনোভাবে হয় ক্ষমতাসীনদের দ্বারা অপমানিত হয়েছে অথবা পরিস্থিতির শিকার হয়েছে। এমনকি ধরুন ইয়াজউদ্দিন আহমদ, তাকে তো তিনি তো বিএনপির মনোনীত রাষ্ট্রপতি ছিলেন এবং বিএনপিকে ক্ষমতাচ্যুত করে যখন বিএনপিকে না তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতাচ্যুত করে এক লাইনে যদি শেষ করেন জনাব সোহরাব হোসেন, ক্ষমতাচ্যুত করে যখন সেনা সমর্থিত সরকার আসেন, তিনি কিন্তু সেই সেনা সমর্থিত সরকারের দায়িত্ব পালন করে গেছেন প্রায় 2 বছর। নির্বাচনের পর তিনি পদত্যাগ করেছেন। এখন এই সময় মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রেও কিন্তু অনেকেই ধরে নিয়েছিলেন তিনি যেহেতু আওয়ামী লীগ সরকারের মনোনীত, তিনি এই পরিবর্তনের পর পদত্যাগ করবেন, কিন্তু তিনি পদত্যাগ করেননি। বরং এখন বলেছেন যে অপমানিত বোধ করছেন। তিনি যদি পদত্যাগ করতেন সে অপমানিত বোধ করতেন না, করতে হতো না তাকে। স্পষ্ট। ধন্যবাদ জানাচ্ছি জনাব নাজিমউদ্দিন। বিএনপির প্রার্থী ঘোষণা মিত্রদের মাঝে ক্ষোভ অসন্তোষের জন্ম দিয়েছে। আমরা গণতান্ত্রিক সকল আন্দোলন থেকে শুরু করে যুগপৎ আন্দোলনের কথা যদি তুলে ধরি, বিএনপির সাথে মিত্ররা হাতে হাত ধরে চলেছে। বিএনপি কি তাদের হাত ছেড়ে দিল? আর বিএনপির যে জাতীয় সরকারের ঘোষণাটি রয়েছে, মিত্রদের সাথে অসন্তোষ রেখে সেটি কিভাবে বাস্তবায়ন হবে? বিএনপি মিত্রদের সাথে দীর্ঘদিন যাবৎ চলেছে এবং আন্দোলন সংগ্রাম করেছে এবং সামনেও মিত্রদের সাথে চলতে চায়। এবং আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি বারবার বলেছেন আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম সবাইকে নিয়ে আমরা রাষ্ট্র গঠন করব। এখানে সবাইকে, মানে যেখানে যেখানে যারা যোগ্য, বিশেষ করে যারা আন্দোলনের ভূমিকা ছিল, সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা আমাদের দলে রয়েছে, যেটা আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে অনেকের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু একটা জিনিস হলো কি যে নতুন যে নির্বাচন কমিশন থেকে যেটা আইন হয়েছে নতুন, সম্ভবত একটা রাজনৈতিক দল তারা বোধহয় প্রস্তাব রেখেছে যে স্ব দলের আপনার মার্কা, যার যার মার্কা সেই মার্কা নিয়ে ইলেকশন করতে হবে। এখানে একটা মানে এই যে বাইন্ডিংস দিয়ে দিছে, এটা দেওয়া একটু সমস্যা হয়ে গেল। এই জিনিসটা যদি না দিত, যে মানে একটা অপশন থাকতো যে না, ইচ্ছা করলে সে যে কোনো মানে যেই দলের সাথে মানে যে দল, মনে করেন আমাদের বিএনপির সাথে যদি তাদের সমমনা আমাদের সাথে আন্দোলনে ছিল, উনি যদি চান ধানের শীষ নিয়েও করতে পারবেন। 2018 সালে অনেকেই আমাদের ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, যারা আন্দোলনের সংগ্রামে ছিল, আমাদের মিত্র যারা ছিলেন। সেই জিনিসটা কিন্তু এবারও হতে পারত। এটা আমার মনে হয় অনেক একটা রাজনৈতিক দল যারা চায় নাই যে আমাদের সাথে সবাই, আমরা যেভাবে সবাইকে অ্যাকোমোডেট করতে চেয়েছিলাম, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় যে জিনিসটা চেয়েছিল যে সবাইকে নিয়ে আমরা রাষ্ট্রটা চালাবো, পরিচালনা করব, যাতে তারা পার্লামেন্টে আসতে না পারে, সেই জন্য তাদের শশমার্কা নিয়ে অনেকে তো জিততে পারবে না। তবে কি বিএনপির যে ঘোষণা ছিল জাতীয় সরকার গঠন, সেই সম্ভাবনা জাতীয় সরকারের চিন্তা ভাবনা অবশ্যই আছে আমাদের। সেই জন্যই বললাম যে এখন আমরা চাচ্ছিলাম যে মনে করেন মান্না ভাইয়ের মতো লোক
তার যে ভূমিকা ছিল, আমরা তো চাই যে উনি পার্লামেন্টে আসুক। জোনায়েদ সাকি, তার যে ভূমিকা ছিল, আমরা চাই সে পার্লামেন্টে আসুক। সাইফুল ভাই, হ্যাঁ, যারা যারা ভূমিকা রেখেছে, তার মানে মৃত্যুদের আসম ক্ষেত্রে আব্দুর বিএনপির রব, আন্তরিকতার কোনো আব্দুর ঘাটতি রব, নেই, আপনি এমনটি আন্তরিকতার বলতে ঘাটতি চাচ্ছেন, নাই কিন্তু আমাদের। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে অবস্থা এখন থেকে এখন সরে আসতে আমাদের তো হয়েছে। সিটটা তো জিতে আসতে হবে। এখন তাদের যে মার্কা নিয়ে জিতে আসাটা খুব টাফ হয়ে যাচ্ছে অনেকের। দু একজন আসতে পারে ব্যক্তি ইমেজে বা, কিন্তু আপনার এগুলি নিয়ে আমরা একটু চিন্তিত আছি। এই জন্য নিয়ে আলোচনা চলতেছে যাতে করে তাদেরকে অ্যাকোমোডেট করা যায়, সেভাবে চিন্তা ভাবনা চলতেছে। অসংখ্য ধন্যবাদ ওই জানাচ্ছি জিনিসটা, ওই জনাব পয়েন্টের রাজপথী, জন্য একটু ধন্যবাদ আরপিও, জানাচ্ছি এই জনাব নতুন এই সোহরাব পয়েন্টের হাসান, জন্য আমরা আমাদের প্রবলেম আয়োজনের হয়েছে। একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি দেশাপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।